প্রথম পর্বে দেখিয়েছিলাম ধনুষ্কটির রাম সেতু, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর মধ্যে দিয়ে গাড়ি জার্নি, আর 1964-তে সুনামিতে ডুবে যাওয়া একটা শহরের করুণ অবস্থা। আজ আমরা রামেশ্বরম শহরের মধ্যে সারাদিন ঘুরব ও সবশেষে দেখে নেব রামনাথ স্বামীর মন্দির। প্রথমেই আছে রামেশ্বরম রেল স্টেশনের একদম কাছে স্যার আব্দুল কালামের বাড়ি। সেখান থেকে হাঁটা পথে মেন রোড, এবং মেন রোডে প্রথমে রামতীর্থম, লক্ষ্মণ তীর্থম, সীতা তীর্থম, এরকম আরও কয়েকটা জায়গা আশেপাশে রয়েছে যেগুলো পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায়। সকালবেলায় মর্নিং ওয়াকও হবে আর এই জায়গাগুলোও ঘুরে দেখা হবে। এই ভেবে বেরিয়ে পড়লাম। স্টেশন থেকে হেঁটেই চলে এলাম। ওই রাস্তা মোটামুটি 1 কিলোমিটারের কাছে ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি, প্রাক্তন রাষ্ট্রপতি। এখানে উনি জন্মেছিলেন 15ই অক্টোবর 1931-এ, আর তার বড় ভাই এখানে 104 বছর বেঁচে ছিলেন। এর ভিতরে যাওয়া যায়, কিন্তু ভিতরে কোনো ক্যামেরা, ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই দেখালাম। 1910 সালে বাড়িটা শুরুতে ছিল এরকম দেখতে, এখন বাড়িটা এরকম হয়েছে। কালাম হাউসের ফার্স্ট ফ্লোরে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং প্রচুর বই দিয়ে সাজানো, আর সেকেন্ড ফ্লোরে দোকান হয়েছে। এখানে বিভিন্ন ঘর সাজানোর জিনিস ও জামা কাপড় পাওয়া যায়। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকে স্কুটি খুঁজে খুঁজে আর পাই না। একটা দোকানের নাম তো অর্ধেক করতে পারছি না, সব গুলিগুলি লেখা। গুগল ম্যাপ ধরে ধরে যদি বা এলাম, আদৌ কোনো দোকানই নেই এখানে। মাত্র অটো ভাড়াই করতে হবে, স্কুটি আর কপালে নেই। মেন রোডে যাওয়ার আগেই বাঁদিকে পড়ল রামতীর্থম। জলটা ভীষণ অপরিষ্কার অবস্থায় রয়েছে। প্রথমে ভাবছিলাম নিচে এগুলো সব লাইট, রাতে জ্বলবে। পরে দেখলাম কর্মোরেন্ট বসে আছে, প্রচুর কর্মোরেন্ট। রাম মন্দির, রামকুণ্ড, রামতীর্থম, সব এত কাছাকাছি জায়গাগুলো হাঁটতে হাঁটতেই চলে আসা যায়। স্টেশনের পাশে তো ঘর নিয়েছি, ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম সকালবেলায় আব্দুল কালামের বাড়ি। তারপরে এলাম রামতীর্থম দেখতে। রাবণ বধের পর লঙ্কা থেকে ফিরে এসে ব্রাহ্মণ হত্যা থেকে পাপ মুক্তির জন্য এই জায়গায় স্নান করেন শ্রীরামচন্দ্র। আবার অনেকের মতে লঙ্কায় যাওয়ার আগে এখানে তিনি স্নান করেন। রাম যে কুণ্ডে স্নান করে লঙ্কা গিয়েছিলেন, আমি এখন সেই কুণ্ডে স্নান তো করবো না, কিন্তু সেই কুণ্ডে একটু জল, আমার জলের মধ্যে তো মাছ, পোকা গিজগিজ করছে, ছড়া দেওয়া যেতেই পারে। সকালবেলা এসেছি তো, তাই চারদিকে একদম নিস্তব্ধ, মানুষজন সেরকম কেউ আসেনি এখনো পর্যন্ত। এনাকে খুব চেনা চেনা লাগে। সুদূর দার্জিলিং থেকে রামেশ্বরম
সব জায়গাতেই ইনি থাকেন। মন্দিরের উল্টো দিকে রয়েছে রাম মন্দির। ওরে বাবা, এই যা লেখা, এই জন্য উদ্ধার করতে পারবো না। অজস্র সাপ আঁকা মূর্তি রয়েছে। মন্দিরের কাজটা খুব সুন্দর, অনেকবার রং হয়েছে বোঝা যাচ্ছে। প্রাচীন মন্দির। রামতীর্থম থেকে আরো 300 মিটার গেলে সীতাতীর্থম। সীতাতীর্থম হলো একটা জলের কুণ্ড, যেখানে লঙ্কা থেকে রাবণ বধের পর যখন সীতাকে নিয়ে আসা হয় তখন তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়। তারপরেও তাকে এই সীতাকুণ্ডে ডুব দিয়ে শুদ্ধ হতে হয়। এখন আমি সেই কুণ্ডটার দিকে যাচ্ছি। বাহ, এখনো যে গরুর গাড়ি চলে, এটাই তো বিশাল ব্যাপার। ট্রাভেলার ইনোভার পাশে গরুর গাড়ি, খারাপ না। এখানে একটা নটরাজের মন্দির চোখে পড়ল। অসাধারণ কারুকার্যের একটা মন্দির। সমুদ্র মন্থনের একটা সিন এখানে করা হয়েছে। ভগবান আর অসুরদের মধ্যে লড়াই। জায়গাটা খুবই ফটোজেনিক, লোকজন ছবি তুলতে ব্যস্ত। স্বামী সদানন্দ প্রণামী চ্যারিটেবল ট্রাস্ট। বেশি পুরনো না, 2012। শ্রীকৃষ্ণন প্রণামী। ওয়াও, রাধে 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 রাধে। মন্দির এইরকম হতে পারে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। পুরো অডিটোরিয়াম টাইপের, উপরে একটা ফ্লোর রয়েছে, হাফ ফ্লোর ব্যালকনি টাইপের। ছবি তোলাতেও কোনো নিষেধাজ্ঞা নেই এখানে। বেশ অন্যরকম একটা স্বপ্নপুরীর মধ্যে মনে হচ্ছে ঢুকছি যেন। চারদিকে একদম গ্লাস হাউস টাইপের রয়েছে। এটা প্রাইভেট মন্দির। সরকারি মন্দির আর প্রাইভেট মন্দিরের যেরকম পার্থক্য হতে পারে সেরকম।
মন্দির যদি থাকে পাশে, তাহলে যেটা আমি দেখতে এসেছি সেটা তো হারিয়েই যাবে। আমি এসেছিলাম সীতাতীর্থম দেখতে, হাঁটতে হাঁটতে রামতীর্থমের পর সীতাতীর্থম, সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর একজন দেখিয়ে দিল এই হলো সীতাতীর্থম। সে কুণ্ডতে তো জলও নেই। সীতাতীর্থম, সীতাকুণ্ড। লোকের চোখেই পড়বে না। এখান থেকে নিচে যাওয়ারও একটা সিঁড়ি করা আছে, নিচে গিয়ে স্নান করা যায়। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা দেখছি, বর্ষার পরেও যদি এই অবস্থা হয় তাহলে জলটা থাকে কখন? চিন্তার বিষয়। সীতাতীর্থমের একদম উল্টো দিকে রাস্তা পেরিয়ে আর একটা রাস্তা ঢুকে যাচ্ছে এই রাস্তায়। এখান দিয়ে গেলে পাবো লক্ষ্মণ তীর্থম। রামের পাশাপাশি ভাই লক্ষ্মণও নিজের পাপ মুক্ত হওয়ার জন্য এই তীর্থমটা অর্থাৎ এই কুণ্ডটা তৈরি করেছিল, এখানে স্নান করেছিল। এখানে পরিষ্কার লেখা রয়েছে। বৃষ্টি এসে গিয়েছে, এই তীর্থমটা দেখে নিয়ে আমি একটু কোথাও গিয়ে বসবো খানিকক্ষণ। ইনিশিয়েটিভ অফ মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লক্ষ্মণ তীর্থম। বেলা বাড়ছে আর দর্শনার্থী ভিড় বাড়ছে। তখন বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড। একটা কাক ঠিক লক্ষ্মণের কাছেই দাঁড়িয়ে আছে। লক্ষ্মণ এখানে শিবের পূজা করছে, শিবলিঙ্গে। অদ্ভুতভাবে লক্ষ্মণ তীর্থমে কিন্তু প্রচুর জল রয়েছে। রামতীর্থমে জল আছে, সেখানে একটু নোংরা। সীতাতীর্থমে এক ফোঁটাও জল নেই, কিন্তু লক্ষ্মণ তীর্থমে প্রচুর জল রয়েছে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল সকালবেলায়। এই নটরাজ মন্দির যেটা দেখালাম একটু আগে, তার ঠিক উল্টো দিকে এইখানে আছে পঞ্চমুখী হনুমান। আমি এখন মোটামুটি ভিজে ভিজেই যাচ্ছি, ভিতরে গিয়ে একেবারে ঢুকে যাব। পঞ্চমুখী হনুমান মন্দিরের ভিতরে চলে এসেছি। বাইরে বিশাল পঞ্চমুখী হনুমান মন্দির থেকে বেরিয়ে এলাম বাইরে। বৃষ্টি হয়েই চলেছে। ভিতরে বিশাল বড় এক হনুমানের মূর্তি আছে, যার 5টা মুখ। ছবি টবি তুলতে দিচ্ছে না। আর একটা আছে ফ্লোটিং পাথর, যেটা রাম সেতু তৈরির সময় হনুমান ব্যবহার করেছিল। জানি না আদৌ ঠিক কি ভুল, দেখে তো কীরকম একটা লাগছিল। যাই হোক, কীরকম লাগছিল সেটা আর বললাম না, যারা যাবেন তারা দেখে নেবেন। পাশে একটা ছোট পাথর আছে, সেটা আবার দড়ি দিয়ে ভেজানো, দড়ি দিয়ে আটকানো রয়েছে, সেটা ডুবে রয়েছে। ওটা নাকি কলিযুগের পাথর। আর বড় পাথরটা যেটা ভাসছে সেটা সেই সময়কার পাথর। মোটামুটি এই 4টে জায়গা, 3টে তীর্থম আর এই হনুমান মন্দির, পুরোটাই 500 মিটারের মধ্যে। মোটামুটি 500 মিটারের মধ্যে এই জায়গাটা, এবং স্টেশন থেকে ওই 1-1.5 কিলোমিটার রাস্তা। কেউ যদি পায়ে হেঁটে আসে বা একটা অটো করে নেয়, অনায়াসে ঘুরে নেওয়া যাবে। বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। আমরা স্কুটি আর নিলাম না, একটা অটো নিয়ে, হ্যাঁ এটাও বলা যায় যে স্কুটি অ্যাভেলেবেল নেই, থাকলেও নিতে পারতাম না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে।
ভালোই লাগছে, বেশ নিজেদেরকে রাজা রাজা মনে মনে হচ্ছে। না, বৃষ্টির জন্য ওয়েদারটা খুব, ওয়েদারটা ঠান্ডা হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে। যা গরম ছিল কালকে, এসি গাড়ি করে ঘুরতে বাধ্য হলাম শেষ পর্যন্ত। ভিলন্ডি তীর্থম। এই জায়গাটার একটা সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে। যখন আসল জায়গাটা সীতা দেবীর জলের তৃষ্ণা পায়, তখন ভগবান রাম তীর ছুঁড়ে সমুদ্রের মাঝখান থেকে মিষ্টি জল তুলে আনেন। সেই জায়গাটা হলো এখন ভিলন্ডি তীর্থম। ভিলন্ডি মানে হচ্ছে তীর ছড়া, আর তীর্থম মানে হচ্ছে কুণ্ড, যেখান থেকে জল উঠেছিল। সমুদ্রের বীজ খুব সুন্দর এখানে, কিন্তু কেউ স্নান করছে না। বৃষ্টিটাও থেমেছে, বেশ ভালো লাগছে। এই হলো সেই জায়গা যেখান থেকে জল উঠেছিল, সেই কুণ্ড। মিষ্টি জল, অবিশ্বাস্যভাবে সমুদ্রের মধ্যে মিষ্টি জল। এই বঙ্গোপসাগরের নোনা জলের মধ্যে এই কুয়ো থেকে যে জল উঠছে, এটা পুরোপুরি মিষ্টি জল। দেখ, খেয়ে দেখ। খেয়েছিস? হ্যাঁ, না নোনতা ভাব নেই না, এটাই তো মা সীতার জন্য রাম তো এটাই তুলেছিল এখানেই। কিছু তো ব্যাপার আছে। ভালো লাগলো এসে। ভালো লাগলো বলতে জিনিসটা খুব অবাক করার মতন। একদম সমুদ্রের ধারে, এই জায়গাটা সমুদ্র থেকে অনেকটা ভিতরে। আমরা যত ভিডিও ইউটিউবে দেখেছি, খুব একটা এই জায়গাটার সম্বন্ধে তার মেনশন বা ইউটিউবাররা হয়তো এখানে আসেননি। তো আমরা এখানে অনেক খোঁজ খবর নিয়ে রিসার্চ করে আমরা এলাম, এবং বলা যায় যে আপনারাও আসুন, এসে দেখে যান, আপনারা নিরাশ হবেন না, এবং জায়গাটা সত্যি খুব সুন্দর, দেখার মতন জায়গা। আশেপাশে গাড়ির ভিড় দেখলেই বুঝতে পারি যে আমাদের গন্তব্যে প্রায় এসে গিয়েছে। রামারপাদম মন্দির। এই জায়গাটা নিয়ে অনেক কিছু শোনা যায়। যখন সীতা দেবীকে লঙ্কায় প্রথমবার হনুমান দেখে এসে এই জায়গাতে রামকে খবর দিয়েছিলেন। আবার অনেকের মতে লঙ্কায় যাওয়ার আগে এই জায়গা থেকে রাম ঠিক করে যে কোন দিক দিয়ে যাওয়া যায়, অর্থাৎ ধনুষ্কড়ির দিক থেকে না অন্য কোন দিক থেকে যাওয়া যাবে, সেটা এই জায়গা থেকে ঠিক করে। কারণ জায়গা থেকে, এখান থেকে রামেশ্বরমের অনেকটা অংশ দেখা যায়। বেশ অনেকগুলো সিঁড়ি আছে।
ভিতরে রামের পায়ের ছাপ আছে, সেটা একটু পরে আসছে। আপাতত দেখি এর উপর থেকে জায়গাটা কেমন দেখতে লাগে। মানে এতটাই হচ্ছে নিচু এলাকা যে একটুখানি উপরে উঠলেই চারিপাশটা দেখা যায়। যেটা বলছিলাম যে এই জায়গাটা থেকে রামেশ্বরমের অনেকটা অংশ দেখা যায়, ওই দূরে রামেশ্বরম মন্দিরও দেখা যাচ্ছে। এখন আমরা এসেছি রামারপাদম টেম্পলে, যেখানে রামের প্রভু রামচন্দ্রের পায়ের ছাপ আছে। তো মন্দিরটা অবশ্যই একটা দর্শনীয় জায়গা, কিন্তু মন্দিরকে উপসর্গ করে আশেপাশে যে সমস্ত জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে, একদম মন্দিরের উপর থেকে পুরো রামেশ্বরমের ভিউটা দেখা যাচ্ছে। একদম দূরে পুরো চতুর্দিকে যেটা যে একটা আইল্যান্ড, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। পুরো সমুদ্রটা যে চারিপাশে ঘেরা, মানে পুরো ওই ল্যান্ডটা যে চারিপাশে সমুদ্র আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। এবং চোখের সামনে আমরা ওই দূরে দেখতে পাচ্ছি রামস্বামী টেম্পল, বা যেটা রামেশ্বরমের মন্দির বলে। এবং চোখের সামনে আপনারা আর একটা লম্বা টাওয়ার দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে একটুখানি গবেষণা করে আমরা জানতে পারলাম যে ভারতের সবথেকে বড় টেলিভিশন টাওয়ার এটা, প্রায় 323 মিটার উচ্চতা এটা। এবং এই টাওয়ারটাই দূরদর্শন ব্যবহার করে তাদের সব কিছু সম্প্রচার করার জন্য। এবং এই টাওয়ারে উঠতে দেয় না, কিন্তু এই টাওয়ারটা রামেশ্বরমে আপনি যেখানে খুশি থাকবেন সেইখান থেকেই টাওয়ারটা দেখা যায়, এতটাই উঁচু এই জায়গাটা। আর আমার বন্ধুকে বলবো যে একটুখানি ওই দিকটাও দেখিয়ে দিতে, পেছন দিকটাও। ওখানে উইন্ড টারবাইনগুলো দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে আমরা পুরো বঙ্গোপসাগরটা দেখতে পাচ্ছি ওই দিকটায়। পুরো চতুর্দিক বঙ্গোপসাগরে ঘেরা আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটা। এবার যাব আব্দুল কালাম মেমোরিয়াল মিউজিয়াম দেখতে, তারপর পাম্বান ব্রিজ, যদি ট্রেন দেখতে পাই তো খুব ভালো, এবং শেষে রামেশ্বরম মন্দির। 27 জুলাই 2015-তে শিলংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর 30 জুলাই ডক্টর এপিজে আব্দুল কালামকে এই জায়গায় সমাধিস্থ করা হয়। তারপর সেখানে তৈরি হয় মেমোরিয়াল মিউজিয়াম। এই মিউজিয়ামে মোবাইল বা ক্যামেরার কোনোভাবে অ্যালাউ নেই। জায়গাটা যথেষ্ট বড় এবং অনেক কিছু দেখার আছে। মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় লাগে পুরোটা ঘুরে দেখতে। একদম বাদিকে রাস্তা যেটা দিয়ে গাড়ি যায়, মাঝখানে পুরনো ব্রিজ বন্ধ হয়ে গিয়েছে আর চলে না, 1914 সালে চালু হয়েছিল। আর একদম ডান দিকে একটা নতুন ব্রিজ, এটা গত এপ্রিলে 2025 এপ্রিলে চালু হয়েছে। নতুন লাইনটায় আরেকটা পরিবর্তন হচ্ছে, ওটাতে ইলেকট্রিক যোগ করা হয়েছে। পুরোনো লাইনটায় কিন্তু ইলেকট্রিক ছিল না। পুরোনো লাইনে মাঝখান দিয়ে যেখান থেকে বড় বড় জাহাজ পাস করে, সেই সময় ওই জায়গাটা খুলে যেত মাঝখানে, দুদিকে সরে। নতুন ব্রিজে কিন্তু সেটা অনেক লিফট সিস্টেম রয়েছে, অর্থাৎ তলা থেকে কিছু যাওয়ার সময় পুরো ব্রিজের মাঝখানে যে পিলারের মধ্যে যে অংশটা,
ওটা উপরে উঠে যাবে, আবার জাহাজ বেরিয়ে গেলে ওটা আবার নিচে আসবে। এক ঘন্টা অপেক্ষার পর রামেশ্বরম চেন্নাইয়ের ট্রেন পাম্বান ব্রিজে উঠল। সূর্যাস্তের আলোয় একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে পারলাম। মন্দিরের একটা গেটের কাছে চলে এসেছি। প্রচুর হোটেল চারদিকে। স্টেশন থেকে ওই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো রাস্তা। এখানে হোটেলের দাম অবশ্যই একটু বেশি হবে। আমরা স্টেশনের পাশে 800 টাকায় রুম নিয়েছি। এটা হলো পশ্চিম দিকের গেট, ওয়েস্ট টাওয়ার এন্ট্রান্স লেখা রয়েছে উপরে তামিল ভাষায় লেখা শিব শিব। মন্দিরের পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকলাম। প্রচুর দোকান, এখানে প্রচুর জিনিসপত্র, টুকটাক সরঞ্জাম। দার্জিলিংয়ে যে জিনিস পাওয়া যায় এখানেও সে জিনিস পাওয়া যায়। 22 ফুট লম্বা উঁচু উঁচু স্তম্ভ, এরকম 1200খানা স্তম্ভ আছে এই মন্দিরের ভিতরে। রামেশ্বরম কথার অর্থ হল রামের ঈশ্বর, অর্থাৎ যেখানে রাম পূজা করেন। 4 ধামের এক ধাম এই রামেশ্বরম, একমাত্র ধাম যেখানে বিষ্ণুর বদলে শিবের পূজা করা হয়। 3850 ফুট বা 1170 মিটার লম্বা এই করিডোর পৃথিবীর সবথেকে বড়। এখানে প্রত্যেকটা পিলার বেলে পাথর দিয়ে তৈরি। সত্যযুগে নারায়ণের ধাম হল বদ্রীনাথ। ত্রেতা যুগে রামের পূজার এই স্থান রামেশ্বরম। দাপর যুগে শ্রীকৃষ্ণের ধাম দ্বারকা এবং কলিযুগে জগন্নাথ দেবের ধাম পুরী। এই 4 ধামের সঙ্গে উত্তরাখণ্ডের যে ট্যুরিজম সার্কিট বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তার কিন্তু কোনো সম্পর্ক নেই। ওটা শুধুমাত্র একটা ট্যুর পারপাস, ওই সার্কিটটাকে বানানো হয়েছে 4 ধাম হিসেবে। এইখান থেকে শুরু হচ্ছে করিডোর, আর একটু আগে থেকে শুরু হয়েছে যেখানে দোকানপাট ছিল।
আর এই চলছে করিডোর। এই মন্দিরের করিডোর এত সুন্দর যে 1935 সালে ব্রিটিশ সরকার স্ট্যাম্প প্রচলন করেন। সেই স্ট্যাম্প কয়েক বছর সারা ভারতে চলেও ছিল। এই মন্দিরের ভিতরে দুটো শিবলিঙ্গ আছে, যেটা সারা ভারতে আর অন্য কোথাও নেই। এর পিছনে একটা ইতিহাস আছে, সেটা হলো যখন রামচন্দ্র রাবণ হত্যার পাপ মুক্ত করার জন্য এখানে শিবলিঙ্গ পুজো করবেন ঠিক করলেন, তখন তিনি হনুমানকে পাঠালেন কৈলাস থেকে একটা শিবলিঙ্গ নিয়ে আসতে। হনুমান যথারীতি আজ্ঞা পালন করতে চলে গেল, কিন্তু তার আসতে বেশ সময় লাগছিল। তখন সীতা বালি দিয়ে এখানে একটা শিবলিঙ্গ তৈরি করে দেন এবং রাম সেটার পূজা করেন। এর মধ্যে হনুমান চলে আসে। হনুমান তো খুব দুঃখ পায় যে তার একটু দেরি হতেই শিবলিঙ্গ পুজো শুরু হয়ে গেল। রাম বলে কোনো চিন্তা নেই, হনুমানের আনা শিবলিঙ্গটাই আগে পুজো হবে, বিশ্বলিঙ্গম, তারপরে রামলিঙ্গম। এখানে সেইভাবেই পুজো হয়। এখানে 22টা তীর্থম আছে, অর্থাৎ 22টা কুণ্ড। যে কুণ্ডতে জল আছে সেই 22টা কুণ্ডতে স্নান করে পুজো দিতে যায় ভক্তরা। প্রথম 2-3টে কুণ্ডে স্নান করলে মনে হয় যেন পুরনো পাপ সব মনে পড়ে যাচ্ছে। পরের কুণ্ডগুলোতে আবার সেই পাপ পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং মন শান্ত হয়ে যায়, মনে প্রশান্তি আসে। এগুলো সবই আমি শুনেছি, কোনোটাই এখনো পর্যন্ত আমি উপলব্ধি করিনি অবশ্য। করিডোর এখনো শেষ হয়নি, চলছে। বর্গক্ষেত্রে 3টে বাহু পেরিয়েই 4 নম্বর বাহুর মধ্যে ঢুকে পড়লাম। জেনারেল দর্শন, আমি এখন জেনারেল দর্শন দিয়েই ঢুকবো। এখানে স্বামী বিবেকানন্দ শিকাগো যাওয়ার আগে, না শিকাগো থেকে আসার পরে এসেছিল। বিনা পয়সায় যাচ্ছি বলে প্রচুর হাঁটাচ্ছে, হাঁটিয়ে 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 ভিতরে নিয়ে যাবে। 200 টাকা দিলে ভালো করে নিয়ে যেতাম, আমি তো পয়সা দিইনি। অবস্থা ফ্রিতে কপালে টিকাটা পেয়েছি। মোটামুটি অষ্টমীর রাতে দুর্গাপুজোর যে ভিড়, সেটা দশমীর রাত হলে যেরকম হয় সেইভাবে পুরো মন্দিরটা ঘুরে ফেললাম। খুব তাড়াতাড়ি গেলাম, আধ ঘন্টার মধ্যে পুরো মন্দিরটা ঘুরে আবার বেরিয়ে এলাম। ভিড় আছে কিন্তু সেরকম নয়। এখন 7:30 মতো বাজে। এই সময়টায় ভিড় সব থেকে কম হয় যা বুঝলাম। ভালোভাবে গিয়ে পরপর লাইন এদিক ওদিক করে একদম বিনা পয়সায়, কোনো পয়সা দিয়ে স্পেশাল লাইন করারও কোনো দরকার নেই। ভালোভাবে মন্দির দেখে শিবলিঙ্গ দেখে বেরিয়ে আসা যায়। সঙ্গে ব্যাগ, ক্যামেরা, মোবাইল সব কিছু নিয়েই মন্দিরে গেলাম। অসুবিধা হয়নি, শুধু মোবাইলে ছবি না তুললেই হলো। অনেক রকম জিজ্ঞাসা ছিল এখানে আসার আগে, কোথায় জিনিসপত্র রাখবো, কোথায় জমা রাখবো। দেখলাম কোনো অসুবিধা নেই, সঙ্গে করে নিয়েই চলে এসেছি।
এই কুণ্ডের জলে স্নান করে পবিত্র হয়ে সবাই পুজো দিতে যায়। আমরা এত কিছু অবশ্য করিনি, আমরা ঝপাঝপ গেলাম আর শিবলিঙ্গ দেখে চলে এলাম। মন্দিরের কারুকার্য দেখার মতন, এক এক দিকে এক এক রকমের ডিজাইন। এখানকার পিলারগুলো একরকম, আবার একটু বাইরে বেরিয়ে গেলে এখানে পিলারগুলো আবার আরেক রকম। শুধু এই মন্দিরের কারুকার্য দেখতেই বারবার আসা যায় এখানে। রাতের আলোয় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। পাশে যে গেটগুলো দিয়ে প্রবেশ করতে হয়, গেটগুলোও খুব সুন্দরভাবে সাজানো, একই রকম, শুধু হাইটে একটু কম আর ডিজাইন একটু কম। দুদিনে রামেশ্বরমে যতটা দেখা যায় দেখলাম, দুটো পর্বের মাধ্যমে দেখালাম সবটা। আবার নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন।